অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে, রয়টার্সকে নাহিদ ইসলাম। জানাবো শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি, এবং সর্বশেষ জানাবো বসুন্ধরার ঘটনা নিয়ে যা বললেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে, রয়টার্সকে নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণবিক্ষোভে যা মাঝে মাঝে সহিংস হয়ে ওঠে তার মুখে গত আগস্টে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস চলতি মাসে বলেছেন, অস্থিরতা চলতে থাকলে 2025 সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নাহিদ ইসলাম বলেছেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা মতো হয়নি। এনসিপি প্রধানের দায়িত্বে নেওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। গত মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র তরুণদের উদ্যোগে গঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। তিনিই প্রথম রাজনীতিক যিনি নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলেন। শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতের ধারণা ছিল এটা একটি স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে, এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন। এতদিন কেটে গেলেও হাসিনাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তা কোনো আভাস দিল্লি দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনো ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক তেমনই গত মাসেই ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে, শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন। এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিকবার বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ আসার 2.5 মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলছেন, তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি? বা অন্যভাবে বললে, শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না। সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বলেছিলেন, যদি বলেন এখন ফিউচার কি, হাসিনার ফিউচার, শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিহোয়ার। আমার ধারণা তিনি বলেন, কারণ অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু। আর ভারতে আছে, ঠিক আছে, থাকবে, সে আগেও থেকেছে। 75 থেকে 81 সাল পর্যন্ত তো এখানেই ছিল। বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসে, তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে কখনোই ভারতের নীতি নয়, সেটাও তিনি মনে করিয়ে দিচ্ছেন। চক্রবর্তীর কথায়, আমাদের কোনোদিন এরকম পলিসি নেই যে একজন পলিটিক্যাল পার্সনকে জোর করে ফেরত দেওয়া। দালাই লামাও তো যেমন এখনো ইন্ডিয়াতে আছেন। তিনি আরো বলেন, তাই আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিতে আসেন তাদের প্রতি আমাদের একটা বলতে পারেন সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে, যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। শেখ হাসিনার ক্ষেত্রে এটাই আমার মনে হয়। শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছেন, সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি। পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে, সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতে আছে এবং সেই যুক্তি প্রয়োগ করে ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে। দেখা হচ্ছে শুধু মোদি দোভালের সঙ্গেই দিল্লি শহরের আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়, যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত। তবে মামের ইচ্ছে যাই হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না। এর কারণটাও সহজ, সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে, আর শেখ হাসিনা এদেশের অতিথি। ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশে জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসঙ্গে রাখতে পারেন না। সহজ
নথিবদ্ধ কারণে। তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু বলেন, নিশ্চিদ্র নিরাপত্তার মুড়ে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। বিবিসি বাংলাকে তিনি বলেন, এই 7 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে। এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন। তিনি বলেন, ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু আমরা এটাও দেখেছি যে তারা শেখ হাসিনাকে অ্যালাউ করেছেন যাতে উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ব্যবহার করতে পারেন, সেটা এক্স হোক বা ফেসবুক হোক। ওনার নিজের যা বলার আছে তা বাংলাদেশিদের বা বিশেষ করে আওয়ামী লীগ সাপোর্টারদের উদ্দেশ্যে বলতে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা সেটা একেবারেই করতে পারছে না। নয়নিমা বসুর কথায় আমরা এটাও জানি যে তাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুবই কম সংখ্যক মানুষ তার সঙ্গে দেখা করতে পারেন, এটাও শোনা গেছে। এবং আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা দুজনেই শুধু দেখা করেন তার সঙ্গে, তাও সেটা খুব কমই ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে। এর মাঝে দেশে বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শেখ হাসিনাকে নাকি রাখা হয়েছে লুটিয়েন্স দিল্লির কোনো বাংলোতে। এমনকি তিনি মাঝে মাঝে হাঁটাহাঁটিও করছেন দিল্লিতে মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে। যদিও লোদি গার্ডেনে রোজকার ভিড় দেখলে যে কেউ বুঝতে পারবেন যাকে ঘিরে প্রতিটি পদক্ষেপ কঠোর গোপনীয়তায় মোড়া, তার পক্ষে এখানে হাঁটাহাঁটি করতে যাওয়া কোনো মতে সম্ভবই নয়। লন্ডন ভিত্তিক লেখক ও বাংলাদেশের গবেষক প্রিয়জিৎ দেব সরকার আবার মনে করেন শেখ হাসিনাকে ঘিরে এই গোপনীয়তা আগামী দিনে ধীরে ধীরে উন্মোচন বা আনলকিং করা হতে পারে যদি ভারত সেটার প্রয়োজন অনুভব করে। তার কথায় দেখুন, ভারত শেখ হাসিনাকে সব রকম দায়িত্বই মানে তার সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় আর যা যা দরকার তার সবই নিয়েছেন। আর ভারতের গণতন্ত্রের যে পীঠস্থান সংসদ, সেখানে যারা ক্ষমতায় আছেন ও যারা বিপক্ষে, দুটি দলই একসঙ্গে স্বীকার করেছেন শেখ হাসিনা আমাদের অতিথি, তিনি যতদিন ইচ্ছে ততদিন ভারতে থাকতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জঙ্গিবাদীদের কাছে শেখ হাসিনা একজন চরম টার্গেট। তো তার সুরক্ষার দায়িত্ব যখন ভারত নিয়েছে তখন ভারতকে খুব গুরুত্বের সঙ্গে এটা দেখতে হবে যাতে কোনো রকম কোনো আঁচ তার উপর না আসে। ঠিক এই কারণেই শেখ হাসিনাকে ঘিরে এই নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করেন প্রিয়জিৎ দেব সরকার। যদিও পরে এটা পর্যালোচনা করে হতেও পারে বলে তার ধারণা। আমি এখানে আরেকটা উদাহরণ নিতে চাই, যেমন কোভিড মহামারীর সময় আমরা লকডাউনের পরে দেখেছিলাম আনলক মানে বিধিনিষেধগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে শিথিল করা হয়েছে। তো শেখ হাসিনা এখন যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে অডিও ভাষণ দিচ্ছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, ভবিষ্যতে এটা হয়তো তার একটু আনলক হয়ে থাকে, আমরা অন্য অন্য রূপে বা ভিডিও মাধ্যমে দেখতে পারি, কে বলতে পারে, বলেন প্রিয়জিৎ দেব সরকার। এটাও ঘটনা, আজ দীর্ঘ 7 মাস পরেও এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই। শেখ হাসিনা তাহলে আছেন কোথায়? হয়তো মেয়ার্ড সেনানিবাসের ভেতরে কোনো সেফ হাউসে, হয়তো নয়তো ম্যানেসারে কোনো আধা সামরিক বাহিনীর গেস্ট হাউসে, কিংবা সেটাও নয়। বস্তুত শেখ হাসিনার সঠিক লোকেশন যে এত লম্বা সময় ধরে গোপন রাখা সম্ভব হয়েছে, এটাও কিন্তু ভারতের জন্য কম সাফল্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।